কথাবার্তা নিয়ে আজকে চলে এসেছি দ্বিতীয় পর্বে দেবজ্যোতি দাশগুপ্তর সাথে। দেবজ্যোতি দা হচ্ছে 14ই আগস্ট থেকে যতজনকে দেখছি তার মধ্যে অন্যতম মুখ হচ্ছে দেবজ্যোতি দা। এবার দেবজ্যোতি দার কাছ থেকে জানতে চাই, মানে এই আন্দোলনে মানে অনেকে আছেন, অনেকে বেরিয়ে গেছেন, এবার এখনও অবধি যারা রয়েছেন তাদের মধ্যে দেবজ্যোতি দা অন্যতম। এবার জিজ্ঞেস করবো এই দীর্ঘদিন ধরে এই আন্দোলনে থাকার কারণ, মানে ইন্সপিরেশন বা কারণ বা যেটাই বলবে, কোনো একটা কারণে তো মানে এখনও স্টিক রয়েছে, সেইটাই। এখানে সত্যি কথা বলতে ইন্সপিরেশন বলতে মানবিকতা, আর দ্বিতীয়ত হচ্ছে আমার নিজের বোন আজকে দিল্লিতে পড়াশোনা করছে, তাই এই ধরনের অভয়ার ওপর যে অন্যায়টা হয়েছে আমার মনে হয়েছে যে আজকে ওটা আমার বোনের ওপর হতে পারে, কালকে আমার প্রতিবেশী বোন যে রয়েছে তার ওপর হতে পারে, এবং শুধু বোন বলে না, ভাইদের ওপরও হতে পারে, অন্য অন্য মানুষদের ওপরও অত্যাচার হতে পারে। তো অনেক দিন ধরেই মানুষের বিভিন্ন কারণে রাজনৈতিকভাবে বা বিভিন্ন সামাজিক অনেক অব্যবস্থার ওপর মানুষের রাগ রয়েছে, সেই রাগ থেকে একটা আউটবাস্ট হয়েছে। আমি একজন অতি সাধারণ মানুষ, তো একজন সাধারণ মানুষ হিসেবেই আমিও এই আউটবাস্টে 14ই আগস্ট থেকে রয়েছি। এবং শুধু অভয় আন্দোলন না, অন্যান্য যে সামাজিক যে আন্দোলনগুলো রয়েছে, যেগুলো মানুষের দাবি দেওয়ার জন্য যেগুলো কন্ডাক্টেড হচ্ছে, যেগুলো সামনে আসছে, আমি যতটা সম্ভব নিজের কাজ করেও সেইগুলোতেও আমি থাকার চেষ্টা করছি। আচ্ছা, মানে যে কোনো রকম মানবিক আন্দোলনে সাহায্যে তুমি আছো, আমার তোমাকে পক্ষে, পাওয়া যাবে। আমি তো ভগবান নই, তো আমার পক্ষে যতগুলো সম্ভব সেইগুলোতে আমি রয়েছি। আমার দ্বিতীয় প্রশ্ন হলো এবার তুমি তো যেহেতু 14ই আগস্ট থেকে এখনো অবধি আন্দোলনে রয়েছো, এবার অনেক মানুষ দেখেছো, আমিও দেখেছি, মানে যারা বেরিয়ে গেছে, যারা রয়েছে, এবার সেইখানে এতদিন ধরে যখন রয়েছো এই আন্দোলনকে তুমি তোমার চোখে কিভাবে দেখছো? অর্থাৎ এই আন্দোলনের গতিমুখটা কি, এবং এর দ্বারা মানে বিচারটা আমরা কত তাড়াতাড়ি পাবো, কি মনে হয় তোমার, সেইটা যদি বলো। এটা অবশ্যই একটা প্রাতিষ্ঠানিক যে অন্যায় সংগঠিত হচ্ছে বছরের পর বছর ধরে, তার বিরুদ্ধে, এবং একটা সামাজিক অপরাধের বিরুদ্ধে লড়াই। তো এই লড়াইটা কতদিন চলবে সেটা তো বলা যায় না, যে শুধু অভয়ার বিচার বলে তো না, সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যে কম বেশি মানে ম্যাক্সিমাম জায়গায় যে অন্যায়গুলো হচ্ছে বা বিভিন্ন ধরনের যে সামাজিক অপরাধগুলো হচ্ছে, তার জন্যে যে আন্দোলনগুলো সংগঠিত হবে, তা সেটা তো ওরকমভাবে বলা যায় না যে কতক্ষণ ধরে হবে, কারণ এটা তো কোনো চ্যাপ্টার নয়, কোনো পরীক্ষা সিলেবাসের চ্যাপ্টার না যে এতগুলো পাতা আছে এত দিনের মধ্যে শেষ করতে হবে। সেটা এই আমরা 9 মাস ধরে অভয় আন্দোলনে রয়েছি। শিক্ষকদের যে আন্দোলনটা এখানে হচ্ছে বিকাশ ভবনের কাছে, সেটা আজকে 15 দিন 16 দিন হয়ে গেল। তো সেটা বলা যায় না, যদি ঠিকমতো যদি বিচার হয় সেটা 1 মাসেও হতে পারে, আর যদি 9 মাস হয়ে গেছে, আরও যদি দেখা যায় যে আরও 9 বছর লেগে গেছে, সেটাও হতে পারে। আবার যদি 1-2 মাসের মধ্যে বিচার হয় সেটাও হতে পারে। সেটা নির্ভর করছে যে বিচারপতি কিভাবে বিচার করবে, তার কাছে প্রমাণ কিভাবে রাখা হবে, কীরকম উকিল তার পারদর্শিতাটা কীভাবে দেখাবে, বা কি প্রমাণ হাতে আসবে তদন্তকারীদের, যারা নিরপেক্ষ সৎ তদন্তকারী তাদের হাতে কীরকম আসবে, বা আন্দোলনের যে জোর সেটা কীরকম, বা যারা আন্দোলন করছে তাদের মধ্যে একতা কীরকমভাবে রয়েছে, তো সেই জিনিসগুলোর ওপরই নির্ভর করে রয়েছে। তাই এই অনেক কিছু ফ্যাক্টরের ওপর নির্ভর করে আছে। তো এটা আমার মনে হয় না যে এটা চট করে একটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো, যে একটা শব্দের উত্তর দাও আর চট করে বলে দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, তাও মানে আমি মানে যেহেতু এতদিন ধরে রয়েছো, ডেফিনেটলি কিছু তো আশা করো, সেইখানে কতটা আশাবাদী? যদি আন্দোলন না হতো তাহলে দেখা যেত যে সেটা কোনোদিনই বিচার হতো না। কিন্তু এই আমাদের অভয়ার ক্ষেত্রেই আমি বলতে পারি যে 9 মাস ধরে এবং 10 মাস হতে চলেছে যে আন্দোলন আমরা চালাচ্ছি, তাতে আমার মনে হয় যে অনেকটাই উন্নতি হয়েছে। উন্নতি হয়নি তা না, আমি আমাদের সম্বন্ধে এবং আমার ব্যক্তিগত সম্বন্ধে আমি বলতে পারি, আমাদের অনেকের সম্বন্ধে আমি বলতে পারি যে মাঝমাঠ থেকে যতক্ষণ খেলার শেষ রেজাল্ট না ডিক্লেয়ার হবে আমরা সরব না। তাতে ঝড় জল বৃষ্টি রোদ যা হোক না কেন আমরা মাঠে থাকব। আচ্ছা, আমার পরের প্রশ্ন হলো, যেহেতু তুমি একজন মাসকম পাস করে গেছো, মাসকমের টিচার, এবং সেই হিসেবে দাঁড়িয়ে আজকে যখন মিডিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্ধসত্য বা পুরোপুরি অসত্য নিউজ পরিবেশন করছে, এবং বিভিন্ন সময় দেখেছি এই মিডিয়া মানে বাইক নেওয়ার জন্য
বা ভিডিও করার জন্য প্রচুর ঠেলাঠেলি অসভ্যতা তুমিও দেখেছো, আমিও দেখেছি, এই আন্দোলনের থেকেও দেখেছি ধাক্কাধাক্কি। সে যখন 18 তারিখ হোক ওই কোর্টে বেরোনোর সময় শিয়ালদা বা বিভিন্ন সময় আমি ধর্মতলায় দেখেছি মারামারি দুই মিডিয়া পার্সনের মধ্যে। এ বলছে আমি আগে থাকতে চাই, তার সঙ্গে অজস্র ব্লগাররা আছে। তো এবং সেই হিসেবে একজন মিডিয়ার মানুষ হিসেবে তুমি কি বলতে চাও মিডিয়াকে? মিডিয়ার বন্ধুদের আমি একটা কথাই বলবো, মিডিয়ার ভাই বোন বা বন্ধুদের, যে তারা তো আমাদের শত্রু নন, তারা আমাদের বাড়িরই মানুষজন। তো আজকের যা পরিবেশ পরিস্থিতি যেরকম বদলে গেছে, সেই অনুসারে আপনাদের খবর সংগ্রহ করতে হবে এবং সেটা যে যত সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পারবেন, তার খবরটার প্রতি মানুষ তত বেশি অ্যাট্রাক্টেড হবে, আকৃষ্ট হবে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন এটাই যে আপনারা কখনো অসত্য খবর প্রতিস্থাপন করবেন না মানুষের কাছে। দ্বিতীয় হচ্ছে, নিজেদের মধ্যে কখনো ঝগড়াঝাঁটি ঠেলাঠেলি মারামারি চিৎকার চেঁচামেচি এটা করবেন না। আর আপনাদের আমি ইন্ডিভিজুয়ালি বা আপনাদের আমি পুরো মিডিয়া যে জীবিকার যত মানুষ আছেন সবাইকে আমি কখনোই বলছি না, কিন্তু আমি এটা ইন জেনারেল একটা আবেদন রাখছি যে আপনারা মানবিক হবেন, এটা আপনাদের কাছে আমি অবশ্যই আশা করছি। এবং আপনারা একটু কনসাস হবে। আর সত্যি কথা বলতে, যেহেতু মিডিয়াকে বলা হয় যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাই এটা সাধারণ মানুষ সে যে জীবিকারই হোক না কেন, তারা কিন্তু প্রত্যেকেই আশা করে যে মিডিয়া কিন্তু সত্য খবর স্থাপনের সাথে সাথে মিডিয়ার যে ভাই বোনরা রয়েছেন তারা একটু মানবিক, একটু কনসাস হবেন, এইটুকুই আমার বলার। কারণ মিডিয়ার ভাই বোনরা আমাদের শত্রু তো ননই, বরঞ্চ আমাদের ঘরের মানুষ। আচ্ছা, এবার আমি তোমায় মানে দীর্ঘদিন ধরে যখন ছবি তুলেছি বিভিন্ন সময় তো দেখেছি, এবার এটা দেখেছি তুমি মানে ছাতাটাকে কাইন্ড অফ একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছো। এবার ছাতাটাকে মানে ছাতাটা কি তোমার কাছে, সেইটা যদি বলো। ছাতাটা কিছুই না, ছাতাটা একটা ভাঙা ছাতা, এটা বৃষ্টির সময় কোনো কাজেও লাগে না, কোনো ব্যাপার না। কিন্তু এটা আমার কাছে এই ব্যাপারে সিম্বলিক যে এটাকে আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাইফেল হিসেবে ইউজ করি, এটাকে আমি রাইফেল হিসেবে ইউজ করি। এবং এটার জন্য অনেকে আমাকে পরিহাস করতে পারে, অনেকে আমায় প্রশংসা করতে পারে, অনেকে বারবার করে জিজ্ঞেস করতে পারে যে তুমি এই ছাতাটা নিয়ে আসো কেন, ওই ভাঙা ছাতা আনার কারণ কি। তো আমি তাদের একটা কথাই বলবো, এবং সেটা এতদিন যা বলে এসছি আজকে তোমাকেও আমি সেটাই বলছি, যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে অন্যায় মানুষকে দমন করে পদদলিত করছে, তার বিরুদ্ধে এটাকে আমি রাইফেল হিসেবে ইউজ করি। আচ্ছা, তুমি যখন মানে বললে যে তোমার যখন এই ছাতাটাই হচ্ছে অস্ত্র, এছাড়া তো তোমার বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বলো, মানে স্লোগানই দেখছি, মানে প্রচণ্ড অ্যাক্টিভভাবে তুমি রয়েছো। এবার সেইখানে আমার মানে একটা প্রশ্ন জিজ্ঞাসা, যে কোনো রকম কি অসুবিধে বা কিছু ফেস করেছো? এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তীতে যেহেতু তুমি একজন মানে যুব সম্প্রদায়, মানে অনেকে হয়তো এইটা আমি খাচ্ছি দাচ্ছি ভালো আছি, এবার যারা মনে করো কিছু ফেস করে থাকলে সেই ভয়ে যদি ফেস করতে হয়, এই ভয় যদি না আসতে চায়, সেখানে দাঁড়িয়ে তুমি একজন যুব সম্প্রদায় হিসেবে, যুব সম্প্রদায় এবং যারা বয়োজ্যেষ্ঠ আছে প্রত্যেকেই তুমি মানে নাগরিক হিসেবে কি বার্তা দিতে চাও? আমি এটাই বলতে চাই যে দেখুন, আপনি যখন কোনো একটা ভালো কাজে এগিয়ে আসবেন সমষ্টিগতভাবে বা এককভাবে, ভয় থেকে শুরু করে, বিদ্রুপ থেকে শুরু করে, পরিহাস করা থেকে শুরু করে বা নেগেটিভ কথাবার্তা থেকে শুরু করে অনেক কিছুই আসবে। কিন্তু আমি একটা জিনিসই বলবো, ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। আপনি যত বেশি ভয় পাবেন, অন্যায়কারী কিন্তু তত বেশি পেয়ে বসবে আর তত বেশি আপনাকে চেপে দেওয়ার চেষ্টা করবে। যদি একটা কথাই আছে যে যদি মরতে হয় লড়াই করেই মরব, তাই আমাদের অভয় আন্দোলনে একটা কথাই আছে, লড়াই 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 চাই, লড়াই করে বিচার চাই। কিন্তু আমি বলি লড়াই 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 চাই, লড়াই করে জিততে চাই। আমরা জেতার জন্যই লড়াইতে নেমেছি, তাই জেতার জন্যই আমরা লড়ব। মানে তুমি মানে বয়স্ক এবং যুব নির্বিশেষে সবাই যত মানে তুমি বাধা আসুক তুমি সবাইকে আহ্বান জানাচ্ছ। আমার প্রতি প্রচুর বিদ্রুপ ধেয়ে এসেছে আমার নিজের এরিয়াতে এবং অন্য জায়গাতেও, কিন্তু আমাকে আজ অবধি কেউ শাসানি দেওয়ার সাহস পায়নি। আমি কোনো গুন্ডাও না, আমি কোনো বড় লিডারও না, আর আমি কোনো সেলিব্রিটিও না, কিন্তু আমাকে এখনও অবধি কোনো শাসানি দেওয়া হয়নি। যদিও আমাকে পুলিশ একবার 6 ঘন্টার জন্য বিনা কারণে নিয়ে গিয়ে 6 ঘন্টা রেখে দিয়েছিল ইলেকট্রনিক্স থানায়। তো যা হোক, যে কোনো কারণেই হোক, কিন্তু নানা রকম বিদ্রুপ ধেয়ে এসছে। আমি সেইগুলোকে কিছু মনেই করি না। রাস্তা দিয়ে চলতে গেলে অনেক নোংরা আসবে, লাথি মেরে যেইগুলোকে যেরকম সরিয়ে দিতে হয়, তো আমি সেগুলোকে সেরকমই মনে করি। আচ্ছা, তার মানে তুমি আমি একটু ভয় পাই না। তার মানে সবাইকে তুমি
মানে বলছো রাস্তায় নামুন, সোজা কথা রাস্তায় আসুন। রাস্তায় যে নামতে হবে যে সে আর কোনো মানে নেই, জিততে গেলে রাস্তায় নামতে হবে। যে যেরকম ভাবে পারবেন সে প্রতিবাদে সামিল হন। আচ্ছা। একদম প্রতিবাদ না করে চুপ থাকলে কিন্তু অন্যায়টা ধীরে ধীরে এতটাই বেড়ে যাবে, তখন কিন্তু আর তাকে কন্ট্রোল করতে পারবেন না বা দমন করতে পারবেন না। এইটুকুই আমার বার্তা সবাইকে দেওয়া। আচ্ছা, তুমি যেহেতু একজন যুব সম্প্রদায়ের মানুষ, তো এবার দেশের তো অনেক মানুষেরা মানে অনেক যুব সম্প্রদায়ের অনেকেই বিশেষ করে খুব নেশায়, ড্রাগ বলো বা অন্য যে কোনো কিছুতেই খুব নেশায় আসক্ত, এবং নেশাতেই তাদের অনেকের জীবন শেষ হয়ে যাচ্ছে। হয়তো তারা জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারতো, কিন্তু নেশার কাজে সবাই দিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে। এবার সেই একজন যুব সম্প্রদায়ের মানুষ হিসেবে তুমি কি বলতে চাও যুব সম্প্রদায়ের জন্য? আমার নিজেরও সিগারেটের নেশা আছে, কিন্তু তাও আমি বলবো যে এই যে ড্রাগস, গাঁজা, চরস বা বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক যে নেশাগুলো যেগুলো রয়েছে বা মদ, দেশবিরোধী শক্তি সবসময় চেষ্টা করবে যে একটা দেশের পুরো স্ট্রাকচারটাকে শেষ করে দেওয়া, নেশা ধরিয়ে দেওয়া মানুষের মধ্যে, যাতে সে তার নিজের ভালো মন্দ না বুঝতে পারে এবং নেশায় আসক্ত হয়ে থাকে সব সময়। তাহলে নেশাগ্রস্ত অবস্থায় তাকে যা বলা হবে সে সেই মতো সেই করবে, তাকে যা ভুল সাপ ব্যাং বেজি কেন্ন যা বোঝাবে সে সেটা বুঝবে। তা আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের মানুষকে কনভিন্স করতে হবে, ক্ষতিকারক নেশাগুলো আমাদের মানুষের ছাড়াতে হবে, এবং সেই সঙ্গে যারা নেশার কারবারটা চালাচ্ছে সব জেনে হোক না জেনে হোক সেইগুলোকে আমাদের প্রতিহত করতে হবে। এইটুকুই আমার বলার, এবং সেটা সমষ্টিগতভাবেই করতে হবে, কারণ কারুর এককভাবে এটা করা এই কারণেই সম্ভব না, কারণ সুপারম্যান বলো, স্পাইডারম্যান বলো বা ম্যান্ড্রেক বলো, এইগুলো ফ্যান্টাসির জগতে চলতে পারে, কিন্তু আমরা কেউ সেই সব নই। অতএব আমাদের একসঙ্গে মিলে চলে আসতে হবে। আমি প্রত্যেকটা জায়গাতে একটা কথাই বলি, এবং এখানে তোমার কাছেও আমি একটা কথা বলবো, যে হাতের 5টা আঙুল হয়তো 5 রকমের হয়, কিন্তু একটা হাতের সঙ্গে জোড়া লাগানো থাকে। একটা মানুষের ফিজিক্যাল শক্তি যতটাই থাকুক না কেন, কিন্তু এই হাতের শক্তিটা কিন্তু এই 5টা আঙুল একসঙ্গে আছে বলেই রয়েছে। একটা আঙুল কাটা গেলে কিন্তু হাতের শক্তি অনেকাংশে কমে যায়। তো আমাদের কিন্তু আমাদের মতবাদ হয়তো আলাদা আলাদা হতে পারে, আমাদের আদর্শ হয়তো আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমাদের কিন্তু একটা যে দেশবিরোধী বা যে একটা সমাজের একটা সবথেকে বড় এই যে নেশার অবক্ষয় হতে পারে, বা এই যে ক্ষতিকারক যে নেশাগুলো হতে পারে, দেশবিরোধী, রাজ্যবিরোধী, এই শক্তিগুলোর বিরুদ্ধে লড়তে গেলে আমাদের কিন্তু এই হাতের 5টা আঙুলের মতো একসঙ্গে থেকে এক কাট্টা হয়ে লড়তে হবে। এটা আমি সব জায়গাতে বলেছি, এখানেও আমি বললাম। আচ্ছা, আমার পরের প্রশ্ন হলো, আমি যেহেতু দীর্ঘদিন ধরে ছবি তুলছি এবং মানে সত্যি কথা বলতে এই আন্দোলনে আমি বয়স্ক মানুষদের যেরকমভাবে দেখেছি, মানে বয়স্ক মানুষদের যেরকমভাবে অ্যাক্টিভ দেখেছি, মানে ইউথ বলতে 18, 19, 20, 25 বা 30ই হোক, সেরকমভাবে খুব একটা অ্যাক্টিভ দেখিনি। তারা হাতে আছে খুব মানে কয়েকজন, জাস্ট গুণে বলে দেওয়া যায়। তো এরকম তুমি যেমন একজন মানে যুব সম্প্রদায়ের একজন মানুষ, তো তুমি সেই ইউথদের জন্য বিশেষ করে 18, 19, 20, 25 এর মানে এরকম মানে 30-এর মধ্যে আমি ধরছি, এদেরকে তুমি একজন মানুষ হিসেবে মানে একজন যুব সম্প্রদায়ের নাগরিক হিসেবে কি বার্তা দিতে চাও? আমি একটা কথাই বলবো, যে কখনো পিছিয়ে যাবে না, এগিয়ে আসো। আজকে তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা যদি না এগিয়ে আসো তাহলে অন্য অন্য মানুষ কিন্তু ইন্সপায়ার্ড হতে পারবে না। তাই বলে যে অন্য বয়সের মানুষকে আমি ছোট করছি বা তাদেরকে যে আমি আন্ডার এস্টিমেট করছি, এটা কখনোই। আচ্ছা, আমার আজকের শেষ প্রশ্ন হলো, দেশে তো দেখছো মানে চারদিকে একটা ধর্ম নিয়ে একটা অসম্ভব ধরনের রাজনীতি চলছে, এবং যুদ্ধ, হানাহানি সব কিছুই বাড়ছে, মানুষে মানুষে মানে এই ভেদটা খুব প্রকট হয়ে উঠেছে। এবার সেইখানে তুমি একজন বিশ্ব নাগরিক হিসেবে শান্তি ও সম্প্রীতির পক্ষে কি বার্তা দেবে? শান্তি ও সম্প্রীতির পক্ষে আমি এটাই বলবো যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তো হবেই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তো রুখে দাঁড়াতে হবেই, কিন্তু নিজের দেশের মানুষ বা নিজের অঞ্চলের মানুষ বা মানবিক দিক দিয়ে মানুষের সঙ্গে, যে মানুষ কোনো ক্ষতি করেনি তার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করা উচিত না। যুদ্ধ, হাঙ্গামা, দাঙ্গা, একজন কনসাস মানুষ হিসেবে আমি নিজেকে কনসাসই মনে করি, এটা হিসেবে কনসাস মানুষ হিসেবে আমি কখনোই সমর্থন করি না। তাই অন্যায়ের প্রতিবাদ করলেও আমার এইটুকুই বলার আছে যে কখনোই স্টিরিওটাইপ কোনো চিন্তা মনের মধ্যে স্থান দেওয়া উচিত না, এবং কোনো মানুষের সঙ্গেই অন্যায়ভাবে ইলবিহেভ করা উচিত না, অন্যায় ব্যবহার করা উচিত না, কারণ একটা অন্যায় ব্যবহার আর একটা অন্যায় ব্যবহারের জন্ম দেয় বহু সময়। এটা আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে সকলেই অনেকেই বুঝতে পারি, বা সকলেই বলতে গেলে বুঝতে পারি। আচ্ছা, তার মানে তুমি সকলকেই মানে বলছো যে
যতটা সম্ভব মানবিক থাকতে। মানবিক তো হতেই হবে, মানুষ হয়ে জন্মেছি, মানবিক হতেই হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধেও লড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধেও লড়তে হবে, কিন্তু তাই বলে এই না যে কোনো সম্প্রদায়কে আমি একটা টোটাল অন্যায়কারী দল হিসেবে দাগিয়ে দিলাম, সেই সম্প্রদায়ের মানুষের প্রতি আমি ঘৃণা পোষণ করলাম, তাদেরকে আমি সবসময় একটা ঘৃণার পাত্র বা পাত্রী হিসেবে দেখলাম বা স্টিরিওটাইপ চিন্তাভাবনা করলাম। এটা আমাদের প্রত্যেককেই পরিত্যাগ করতে হবে। আর যদি কেউ পরিত্যাগ না করতে পারে, আমার মনে হয় পুরো এলাকার মানুষকে বা বহু মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে তা বোঝাতে হবে। মানুষকে বোঝালে কেউ হয়তো বেশি দিন ধরে বোঝে, কেউ হয়তো কম দিন ধরে বোঝে, কিন্তু বেশিরভাগ মানুষই নিশ্চয়ই বুঝবে। আশা করা যায় যে বেশিরভাগ মানুষই বোঝালে নিশ্চয়ই বুঝবে। সবাইকেই এগিয়ে আসতে হবে, সমাজের সব স্তরের মানুষকেই এগিয়ে আসতে হবে। আচ্ছা, তো দেবজ্যোতিদা আমাকে এতক্ষণ সময় দিলে, আজকে অনেকক্ষণ সময় দিলে, তো অনেক প্রশ্ন করলাম বেশ কয়েকটা, তো সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থেকো, আন্দোলনে থেকো। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস। উই ডিজার্ভ জাস্টিস, উই উইল স্ন্যাচ জাস্টিস।